I always wanted to contribute to the country in whichever shape or form it is possible. কিভাবে একটা ইনভেস্টর আসলে আপনি কথা বলবেন, কিভাবে আপনার দেশকে আপনি পরিচিত করে দিবেন সবার কাছে, এই জিনিসগুলাই নাও আই থিঙ্ক উই হ্যাভ বিন এবল টু ক্রিয়েট এনাফ রেফারেন্সেস পয়েন্ট। আমাদের দেশের কিন্তু লেবার নিয়ে কিছু পলিসি আছে, সেই পলিসিতে দের আর ভেরি ক্লিয়ার সর্ট অফ বাইন্ডিংস। যেমন আপনার যদি 100 জন এমপ্লয়ি থাকে, আপনি 5 জনের বেশি কখনো আসলে ফরেনার রাখতেই পারবেন না কোনো একটা কোম্পানিতে। সো আমাদের পলিসি ওয়াইজও এরকম কোনো চান্স নেই যে আসলে এখানে চাকরি চলে যাবে সবার। প্লাস এখানে যদি আসলে আপনি কস্ট কম্প্যারিজনটাও দেখেন বা পিওর এফিসিয়েন্সি চিন্তা করেন, এখানে আসলে আমাদের মানুষই এটা রান করবে। দেখেন, আমরা যদি আসলে এখানে পোর্ট ম্যানেজমেন্ট থেকে 100 জন ভালো সর্ট অফ লিডার্স বা আমরা যদি এখানে আসলে কর্মী পাই, তারপর কিন্তু এরাই বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে পারবে। আমাদের অনেক ফ্যাক্টরস আছে, ইনগ্রেডিয়েন্টস আছে, উই জাস্ট নিড টু পারফর্ম টু দি ফুলেস্ট অফ আওয়ার পোটেনশিয়াল। এটাই আমার এক্সপেকটেশন। আমাদের এখানকার যারা ইয়াং জেনারেশন আছে, ইফ দে ক্যান স্টপ thinking about that glass ceiling and they just want to maximize their potential, I am very confident that we have a very bright future. That probably would be all that I would ask from the generation, that stop being mediocre, ask for the best of it, just go for the stars. 2024 সালে যে সময়টায় আন্দোলন সংগ্রাম হচ্ছিল বাংলাদেশে, এবং সে সময়টায় একদম শেষের দিকে এক ধরনের ন্যারেটিভ তৈরি হচ্ছিল যে বিকল্পকে আমরা পরবর্তীতে দেখেছি বিকল্প বাংলাদেশের জন্য আছে, বাংলাদেশের সন্তানরাই আছে। সেরকম একজন বিকল্প যিনি এখন বাংলাদেশে অবস্থান করছেন, তার হয়তো আরও অনেক অপশন ছিল, সকল অপশন ছেড়ে তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন। সেরকম একটা মানুষের সাথে আজকে কথা বলবো। তাকে অনেক দিন আগে থেকে আমি চিনি, কিন্তু আজকের এই পরিচয়টা চমৎকার। বিডার বিজনেস ডেভেলপমেন্ট যিনি দেখেন, নাহিয়ান ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আসার জন্য। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। রচি ভাই, আপনি আমাকে একটু বলেন যে এই কলটা আপনি কিভাবে নিলেন? মানে একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করেন, দেশের বাইরের মার্কেটে কাজ করেন, মানে বাংলাদেশের মানুষ বিদেশে কাজ করেন এবং সিস্যুট লেভেলে, সেই চাকরি ছেড়ে দিয়ে আপনি বাংলাদেশে আসছেন। মানে এটা খুব টাফ কল। আমি নিজে নিতে পারতাম কিনা আমি জানি না। কিভাবে নিলেন এই কলটা? আচ্ছা, না, আপনি যেটা বলেন, অফকোর্স দিস ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট কল, অ্যান্ড অ্যাজ ইউ রাইটলি সেইড, আমার প্রিভিয়াস যে চাকরিটা ছিল ওখানে আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি সেটেল ডাউন। আই হ্যাড দ্য গুড অপরচুনিটি টু ডু আ ফিউ রোলস অ্যাব্রড। লাস্ট 2-3টা রোল ওয়াজ ইন ডেভেলপড মার্কেটস, including the last one being as a C-suite. So I was comfortable. I was sure যে কোনো একদিন probably if I have high ambition, I probably will be able to reach the top of the department. So I was very settled down and everything was fine. But look, যখন আমাদের এই সিচুয়েশনটা ক্রিয়েট হলো, that was also an unprecedented situation, right? এবং আমার নিজের মধ্যে always I had this long-term ইচ্ছা বা ambition that I always wanted to contribute to the country in whichever shape or form it is possible. কখনো তো অপরচুনিটিটা হয় নাই। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ লাইফ টাইম অপরচুনিটি ফর মি পার্সোনালি। আমি যদি বলি, আমার অ্যাজ ইউ নো, সো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা মিলিটারিতে চাকরি করতো। তো সারা জীবনই আসলে আমরা রেশনে বড় হলাম। তারপরে আমি নিজে ক্যাডেট কলেজে পড়েছি, সো আই ওয়াজ স্টাডিং আন্ডার সাবসিডি। তারপরে ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে, ওখান থেকেও তো আসলে এইচএসসির বৃত্তির একটা বড় টাকা থেকে আসলে আমি সাবসিডি পেতাম। সো আই অলওয়েজ হ্যাড দিস আর্ট যে যদি আসলে কোনো দিন আমার কোনো ন্যাশনাল সার্ভিসে আসা লাগে, দ্যাট উড বি দি টপ মোস্ট প্রায়োরিটি। সো এরকম একটা চিন্তা অলওয়েজই আমার মাথার মধ্যে ছিল। প্লাস অ্যাজ আই সে, যে এরকম একটা সিচুয়েশনে আই অলমোস্ট ফেল্ট লাইক যে ইট ওয়াজ অ্যান অব্লিগেশন। এবং তখন অফকোর্স আই কুড হ্যাভ থট যে আসলে এখন যাব নাকি, পরে যাব নাকি, হোয়াট উইল হ্যাপেন অ্যান্ড এভরিথিং। তখন দুইটা জিনিস চিন্তা করেছি সত্যি কথা বলতে। ফার্স্ট ওয়ান ওয়াজ যে আমি আলহামদুলিল্লাহ যে ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছি বা দ্য ফ্যাসিলিটিস আই এনজয়েড, ইফ আই সে নো, তাহলে হু এলস উইল ডু দিস? So, and we don't have role models. We always complain that we don't have people to look up to.
সো তাহলে আসলে যে আমি যদি এখন না করি, সো দেন হোয়াট উইল আদার্স ডু? সেটা ছিল একটা বড় একটা রিজন। প্লাস আরেকটা বড় রিজন ছিল যে আই হ্যাভ সিন হোয়াট পিপল হ্যাভ ডান, হাউ মাচ স্যাক্রিফাইস দে হ্যাভ মেড টু সর্ট অফ ব্রিং টু ওয়্যার উই আর টুডে। এটা তো আসলে তাহলে আমার ওই কম্প্যারিজন, ইফ আই ক্যানট ডু দিস স্যাক্রিফাইস দেন দিস উড বি এ শেম। সো এই সব কিছু চিন্তা করেই আই টুক দ্যাট কল। সো yeah, that's how it happened. ওয়ান্ডারফুল। আপনার ফ্যামিলি কিভাবে নিয়েছে জিনিসটাকে? So family was first very surprised. Of course, এটা তো আসলে কারো ক্যারিয়ার প্ল্যান বা ফিউচার প্ল্যানে থাকে না যে ওকে ইউ হ্যাভ আ ভেরি সেটেল ডাউন লাইফ অ্যাব্রড অ্যান্ড সাডেনলি ইউ আর প্ল্যানিং টু কাম ব্যাক, তাও আবার পুরা ট্র্যাক চেঞ্জ করে গভর্নমেন্টের একটা চাকরিতে। সো দে আর ভেরি সারপ্রাইজড। বাট আলহামদুলিল্লাহ আই হ্যাভ টু সে দিস যে পার্টিকুলারলি আমার ওয়াইফ, সো অফকোর্স ইফ শি ওয়াজ নট সাপোর্টিভ তাহলে এই ডিসিশনটা আমার জন্য নেওয়াটা উড হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট, বিকজ ইটস নট আ পার্সোনাল ডিসিশন, ইটস আ family decision. So my wife, I remember from day one, when I first got this call, she said, "You have to do this." Same reason that if you don't, then this would be a shame and not the right kind of respect that you are giving to your country. So she was a massive support. এর বাইরে আমার বাবা মা was very surprised. I think it took some time for them to absorb and to adjust to this news. But I think over time, now they have also realized that this is something which they probably are also very proud of. So I think overall family থেকে it was surprise, but I think over time they have accepted যে আসলে পাগলামিটা এখন আর কোনো অপশন নেই, accept করে নিতে হবে। রাইট। ক্যারিয়ার একটা বড় টার্ন আমি বলবো। একটা বহুজাতিক কোম্পানিতে 10 বছর কমপ্লিট করলে এর সাথে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিটসও থাকে, কিছু না বেশ কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিটস থাকে। আপনি 10 বছর পুরো কমপ্লিট করেন নাই, 2 মাস আগে ছেড়ে বিদেশ থেকে তারপরে দেশের এই রোলটা নিলেন। ফাইন্যান্সিয়াল বেনিফিটের যেটা লুজ করছিলেন ওইটাও কি সেকেন্ড থট দেয়া ছিল না? Probably অন্য কোনো কনটেক্সটে I would have thought about it very মানে অনেক considerably, and of course this was a consideration, but as I said যে দেখেন এই সিচুয়েশনে আসলে I thought যে if I just miss out on 2 months that would mean আমি আসলে কাজ করার জন্য 2 মাস কম পাবো। So that was my thinking. I wanted to be very positive about it. I wanted to maximize whatever I can give. I just wanted to maximize the time. And I thought that probably in the future, all of this will be paid back in due course. That was my thinking. So I was hell-bent je, if I get that, that would be good. Even if I don't, I think I have decided to move on. ওয়ান্ডারফুল। রজু ভাই, বাংলাদেশের অনেক সমস্যা আছে, আই এম শিওর আপনি এর মধ্য দিয়ে গত 1 বছরের বেশি সময় ধরে যাচ্ছেন। এখন কি আপনার একবারও মনে হয় কিনা যে এই কলটা যদি আরেকবার নেওয়ার সুযোগ থাকতো আপনি ভিন্ন কোনো কল নিতেন? No, I would have taken the same call now. In fact, I am actually now even more convinced that this was the right call, and আমাকে যদি আসলে আরো 10 বারও একই ডিসিশন নিতে বলা হয়, I probably would choose the same. এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে এখন চিন্তা করি যে what would be the biggest regret I will have, সে আজ থেকে 5 বছর পরে, এবং এটা নিয়ে আমি রিসেন্টলি একটা লেখাও দিয়েছিলাম যে 5 বছর পরে কোনো একটা স্যাটারডেতে ধরেন বারান্দাতে সকালবেলা আমি চা খাচ্ছি, তখন হোয়াট উড বি দ্য বিগেস্ট রিগ্রেট ইন মাই হেড। এবং আই এম ভেরি ক্লিয়ার যে নট টেকিং আপ দিস অপরচুনিটি টু গিভ ব্যাক টু মাই কান্ট্রি when they asked me or they came to my door knocking, probably I would not be able to live with that regret in my mind. So I just decided যে মানে এই রিগ্রেট I just don't want to have. সো এই জন্য আমার মনে হয় যে এখনও যদি আস্ক করা হয় আই উইল স্টিল চুজ দ্য সেম থিং। হ্যাঁ, ওয়ান্ডারফুল। এইটা একটা ভালো মাপকাঠি কিন্তু, যে আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরে বা 30 বছর পরে যখন আমি বুড়ো থুতথুড়ে হয়ে যাব, আর কিছু করার থাকবে না, নিশ্চয়ই উই উইল রিফ্লেক্ট ব্যাক। জি জি, দ্যাটস ওয়ান্ডারফুল। ভাই, যে সময়টা পার করলেন বাংলাদেশ সরকারের সাথে, বিডার সাথে, কতটুকু সফল, মানে আমি জানি না এখনই কি রাইট টাইম কিনা টু ইভ্যালুয়েট, বাট নিশ্চয়ই নিজের মধ্যে একটা ধরনের ইভ্যালুয়েশন হয়। কি মনে হয় কতটুকু? না আই অলওয়েজ ট্রাই টু রিফ্লেক্ট অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু সর্ট অফ অ্যাসেস, মানে আমি সফলতাটা বা আমার সাকসেসে আমি 10-এর মধ্যে নিজেকে কত স্কোর দিব আমি আসলে ওভাবে মেজার অ্যাভয়েড করি, বিকজ আই অলওয়েজ ফিল যে যদি আসলে আমাদের ইনপুটগুলো ঠিক থাকে, আউটপুট অর আউটকাম উইল টেক কেয়ার অফ ইটসেলফ। এখানে আপনি যদি 10 জনকে জিজ্ঞাসা করেন, 10 জন আমাকে 10টা ডিফারেন্ট স্কোর দিবে, সো এটার উপর তো আসলে আমার কন্ট্রোল নাই।
আমার কন্ট্রোলটা আছে মোর অন দ্য ইনপুটস দ্যাট আই এম গিভিং। সো আমি ইউজুয়ালি অ্যাসেস করি যে আমি যে গত 1 বছর বা 1.5 বছর যে ইনপুটগুলা দেওয়ার প্ল্যান করেছিলাম সেটাতে আমি কতটুকু হ্যাপি, এবং ইফ আই নাও look back and reflect, I think genuinely I am very comfortable with the amount of inputs or the amount of work that we were able to do. Personally, দুইটা জায়গা I think is most fulfilling. একটা হচ্ছে, and this is my realization as well, now that I have worked within the government or in the setup for the last 15 or 18 months, যে দেখেন আমাদের সবার চাকরিতেই, এটা বেসরকারি হোক, আমি যখন ছিলাম আগে, বাট সরকারি হোক, আমরা সবাই যখন একটা কাজ করি তখন আমাদের কিন্তু ফার্স্ট স্টার্টিং পয়েন্টটা থাকে সেম পিরিয়ড লাস্ট ইয়ার। রাইট। গত বছর আমরা এই কাজটা আসলে কিভাবে করেছিলাম, হোয়াট ইজ দি ফরম্যাট। সো আমার রিয়েলাইজেশন হলো যে আমাদের এই রেফারেন্স পয়েন্টটা ওয়াজ অলওয়েজ নট দ্য বেস্ট রেফারেন্স, কারণ আমাদের সিস্টেমে তো নট এভরি ওয়ান হ্যাজ সিন হোয়াট গুড লুকস লাইক or what is the best way to do it, right? So আমাদের ওই বেস্ট বেঞ্চমার্কটা আসলে সেট করা ছিল না। সো ইট ওয়াজ অলওয়েজ আ কপি অ্যান্ড পেস্ট অফ অলওয়েজ দি অ্যাভারেজ থিংস। সো আমার কাছে মনে হয় এই গত 12 থেকে 18 মাস ওয়াজ আ গুড অপরচুনিটি টু ফর আস টু সেট আ ফিউ গুড রেফারেন্সেস, গুড বেঞ্চমার্কস, যাতে করে আসলে এরপরে যখন কেউ রিফ্লেক্ট ব্যাক করে কিছুটা করতে যাবে তখন দ্য রেফারেন্স ইজ অ্যাকচুয়ালি আ প্রপার রেফারেন্স। সো হেন্স আমরা আসলে উই ট্রাই টু ক্রিয়েট দিস রেফারেন্স পয়েন্টস ফর হুএভার কামস নেক্সট, কারণ 1 বছরে আসলে আপনি সব কিছু চেঞ্জ করে দিতে পারবেন না, বাট অ্যাটলিস্ট ইফ ইউ ক্রিয়েট সাম গুড রেফারেন্স পয়েন্টস দেন ইট বিকামস আ স্নোবল ইম্প্যাক্ট, রাইট? আপনি কীভাবে একটা ইনভেস্টর আসলে আপনি কথা বলবেন, কীভাবে আপনার দেশকে আপনি পরিচিত করে দিবেন সবার কাছে, এই জিনিসগুলাই নাও আই থিঙ্ক উই হ্যাভ বিন এবল টু ক্রিয়েট enough references point. So that's I think something which I'm very proud of. আর দুইটা জিনিসের মধ্যে সেকেন্ড আর একটা জিনিস কি, I always focused, বা আমি বলবো আমাদের টিম, we always focused on trying to do some design changes, কারণ ইনক্রিমেন্টাল চেঞ্জেস করে আপনি আসলে 1 বছরে সে সাকসেসে আপনি 10-এ প্রবলি 9 পাবেন, বাট ওভার আ লং টার্ম ডিজাইন চেঞ্জ যেগুলো, ফান্ডামেন্টাল চেঞ্জ যেগুলো, সেগুলো না করলে আসলে আপনি লং টার্ম রিটার্ন পান না। সো আমাদের ফোকাস অ্যাকচুয়ালি ওয়াজ অলওয়েজ ডিজাইন চেঞ্জ করা। একটা উদাহরণ দিই, বিডাতে এখন আসলে আমরা এমন একটা স্ট্রাকচার দাঁড় করাতে পেরেছি যেখানে ইফ ইউ আর আ গুড ট্যালেন্ট ফ্রম দ্য প্রাইভেট সেক্টর লাইক মি, you can actually come into the system and join the government. এই অ্যালাউয়েন্সটা কিন্তু বিডার স্ট্রাকচার আগে ছিল না। সো নাও উই হ্যাভ আ স্ট্রাকচার ওয়ার অ্যাকচুয়ালি প্রাইভেট সেক্টরের মানুষজন আসতে পারে ইনটু দ্য সেক্টর। আপনি আসলে চাইলে একটা প্রপার ইন্টারন্যাশনাল ইভেন্ট করতে পারেন অ্যান্ড এভরিথিং। সো এই ডিজাইন চেঞ্জেসগুলা যেগুলো আসলে আমরা করতে পেরেছি, সেগুলো আই থিঙ্ক ইজ গোয়িং টু গিভ আস রিটার্ন ওভার আ লঙ্গার টার্ম হরাইজন রাদার দেন একটা 12 মাস বা 18 মাসের একটা কিকার। সো এই দুইটা জিনিসে আই পার্সোনালি ফিল very happy about. As I said, success 10-এ 6 না 10-এ 9, এটা I leave on others to decide, but I think with the inputs I am happy. গ্রেট। রুচি ভাই, আমরা যারা আসলে বিজনেসে পড়াশোনা করেছি, আমরা একটা স্ট্যান্ডার্ড জানি যে ব্যবসা করতে হলে এভাবে স্টার্ট করতে হয়, এভাবে চালাতে হয়। কিন্তু বাংলাদেশের বাস্তবতা যেটা, যে পড়াশোনা শেষ করলেন, আপনি যখন ব্যবসাটা অ্যাকচুয়াল করতে যাবেন কাজটা ডিফিকাল্ট, বাংলাদেশে ব্যবসা করা কঠিন, বাংলাদেশ বিনিয়োগ বান্ধব না, এরকম কথা নিশ্চয়ই আপনাদেরকে শুনতে হয়েছে বিভিন্ন ইনভেস্টরদের সাথে যখন কথা বলেছেন। এটা কি আপনি বিশ্বাস করতেন কিনা নিজে যখন ডে 1 স্টার্ট করেছেন, এবং আজকের দিনে এসে বাংলাদেশ কতটুকু বিনিয়োগ বান্ধব হলো আপনাদের নেতৃত্বে? অ্যাবসলিউটলি, আমি প্রথম দিনও বিশ্বাস করতাম যে বাংলাদেশে ব্যবসা করা কঠিন। আমি সেম জিনিসটা এখনও বিশ্বাস করি যে বাংলাদেশে যারা বিজনেস করে, এবং এটা আমি রিসেন্টলি একজনকে বলছিলাম যে আমার আসলে রেসপেক্ট টুয়ার্ডস পিপল যারা আসলে বাংলাদেশে বিজনেস করে, দ্যাট হ্যাভ অ্যাকচুয়ালি ইনক্রিজড মেনি ফোল্ডস, বিকজ আই হ্যাভ সিন দি লেভেল অফ স্ট্রেস, দ্য লেভেল অফ পেইন দ্যাট পিপল ইউজুয়ালি অ্যাকচুয়ালি টেক টু ডু বিজনেস ইন দিস কান্ট্রি, রাইট? এবং এটার দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আমাদের এই চ্যালেঞ্জেসগুলো কিন্তু অ্যাকচুয়ালি মোর ইন্টারেস্টিংলি কামস ফ্রম আ ফ্যাসিলিটেশন পয়েন্ট অফ ভিউ। মানে আপনি একটা ব্যবসা করা শুরু করবেন, আপনার অ্যাপ্রুভাল পেতে সময় লাগবে, আপনার কোনো লিড টাইম নাই, আপনার আসলে কার সাথে কথা বলবেন আপনি জানেন না। এই ফ্যাসিলিটেশনের যে চ্যালেঞ্জেসগুলো, এটাই আসলে আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম। অন্যান্য অনেক দেশে আপনি দেখবেন যে এখানে বিজনেস করলে কি আমি ভালো রিটার্ন পাবো, এখানে বিজনেস করলে কি আসলে আমি কম খরচে করতে পারবো, এগুলো হচ্ছে সমস্যা। ওই দিক দিয়ে আসলে আমাদের আবার ফান্ডামেন্টাল বিজনেস কেস ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। ইটস জাস্ট ফ্যাসিলিটেশন। স্টার্টিং আ বিজনেস ইজ such a big challenge. এটা একটা অ্যাসপেক্ট, সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর কি জানেন, যে
আপনি যদি ইমার্জিং কান্ট্রিগুলো দেখেন, যে কোনো ইমার্জিং কান্ট্রি, আপনি ইন্দোনেশিয়ার হিস্ট্রি দেখেন, আপনি চায়নার হিস্ট্রি দেখেন, বা কোরিয়া আগেকার হিস্ট্রি দেখেন, সবাই আসলে যখন ইমার্জিং কান্ট্রি থাকে তখন আসলে ওদের পলিটিক্যাল, সোশ্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারগুলা চেঞ্জের মধ্যে দিয়ে যায়। রাইট। তখন আসলে এই ফ্যাসিলিটেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জেসগুলা ইজ আ ভেরি কমন আউটকাম। অন্যান্য দেশগুলো আসলে এটা ম্যানেজ করতে পেরেছে। সো আমাদেরকে আসলে শিখতে হবে যে এটা ইজ এ রেগুলার আউটকাম অফ আওয়ার ইভলিউশন, কিন্তু আসলে আমাদেরকে এই জিনিসপত্রগুলো অনেক কমিয়ে আনতে হবে, যাতে এই যে একটা ম্যাসিভ এক্সোডাস হয়, বিজনেসগুলো ইন্টারেস্টেড বিজনেস করতে কিন্তু এত ঝামেলা দেখে ভয় পেয়ে চলে যায়, এটা আমাদের সামহাও কমাতে হবে। আমরা কিছু কিছু কাজ করেছি গত 1 বছর বা 1.5 বছর, বা চেষ্টা করেছি, বাট আই স্টিল বিলিভ দ্যাট দের ইজ আ লট অফ থিংস দ্যাট উই ক্যান ইমপ্রুভ অ্যান্ড উই নিড টু ইমপ্রুভ। ভালো কথা হচ্ছে আমাদের এরকম অনেক এক্সাম্পল আছে, অন্যান্য দেশ চেঞ্জ করেছে, সো আমাদের করতে হবে, আর কোনো অপশন নেই। রুচি ভাই, আমি প্রশ্নটা যদি এভাবে করি, ধরেন আমাদের আগের সরকার বা বিভিন্ন মানুষজন আমাদেরকে এভাবে মোটিভেট করার চেষ্টা করেছে যে বাংলাদেশ একদিন সিঙ্গাপুর হয়ে যাবে। বাংলাদেশের পক্ষে আসলে কি হওয়া সম্ভব? মানে কোন দেশটা? ইজ ইট চায়না? ইজ ইট কম্বোডিয়া? ইজ ইট ভিয়েতনাম? কোন দেশটা হওয়া সম্ভব আসলে ইন 10 to 20 ইয়ার্স? অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন। আমার কাছে আনসারটা ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। দেখেন, প্রত্যেকটা দেশে যে আমরা সবাই যখন পড়ে আসছি আমাদের আগেকার দিনে, যে প্রত্যেকটা দেশের একটা কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ থাকে, সে কোনো কোনো জায়গায় ভালো, কোনো কোনো জায়গায় খারাপ। সো আপনি যদি আসলে বাংলাদেশের কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ দেখেন, কোন কোন জিনিসগুলোর জন্য আসলে আমরা ভালো, আপনি সব কিছু অ্যাসেস করে দেখবেন যে আমাদের একটা ভেরি ইউনিক অপরচুনিটি আছে টু বিকাম আ রিজিয়নাল ম্যানুফ্যাকচারিং হাব। আপনি আসলে আমাদের বয়স দেখেন, আপনি আমাদের আসলে এখানে উৎপাদন খরচ দেখেন, আপনি আমাদের মার্কেট দেখেন, জিওগ্রাফিক পজিশন দেখেন, সব কিছু মিলিয়ে দিয়ে আপনি দেখবেন যে একটা রিজিয়নাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়া আমাদের জন্য ভেরি রিয়েলিস্টিক একটা অ্যাম্বিশন। এখন এটা অ্যাচিভ করার জন্য আমাদের পাথওয়েটাকে ক্লিয়ার করতে হবে। সো আমি যেটা দেখি, বাংলাদেশের জন্য একটা রিজিয়নাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়া ইজ ভেরি মাচ আ রিয়েলিস্টিক অ্যাম্বিশন। এখন আপনি রিজিয়নাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার বেঞ্চমার্ক আপনার অনেক আছে। আমাদের এখানকার চায়না এককালে ছিল রিজিওনাল ম্যানুফ্যাকচারিং হাব, ইউরোপেও ম্যানুফ্যাকচারিং হাব আছে, বাট রাদার দেন অন্য একটা দেশ, কারণ অন্য একটা দেশ তো একটা ডিফারেন্ট ট্র্যাজেক্টরি দিয়ে গিয়েছে। আমি যেটা দেখি, একটা রিজিওনাল ম্যানুফ্যাকচারিং হাব করার জন্য আমাদের সকল ইনগ্রেডিয়েন্টস আছে। এটাই যদি আমরা হতে পারি আগামী 5 থেকে 10 বছরে, দ্যাট উড বি আ ব্রিলিয়ান্ট আউটকাম ফর আওয়ার কেস। কারণ রিজিওনাল ম্যানুফ্যাকচারিং আউটকামের একটা বড় আউটপুট হবে এমপ্লয়মেন্ট। আমাদের দেশের আসলে নাম্বার 1 কেপিআই আমার মতে হওয়া উচিত এমপ্লয়মেন্ট জেনারেশন। সেটা একমাত্র সম্ভব আপনি যখন রিজিয়নাল একটা ম্যানুফ্যাকচারিং হাব হবেন। সো আমি আসলে কোন দেশের মতো হব, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট দ্যাটস আ ভেরি রং বেঞ্চমার্ক আই উড সে। ইটস মোর হোয়াট ইউ আর কেপেবল অফ বিকামিং, দ্যাটস আ রিজিয়নাল ম্যানুফ্যাকচারিং হাব। সেটা আমাদের দরকার অ্যাজ ওয়েল, বিকজ এমপ্লয়মেন্ট ইজ সামথিং হোয়াট উই নিড। এই দুইটা মিলিয়ে ইফ উই ক্যান টার্গেট দ্যাট অ্যান্ড ইফ উই ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট, আই থিঙ্ক দ্যাটস গোয়িং টু বি আ ব্রিলিয়েন্ট অ্যাচিভমেন্ট ইফ উই ক্যান ডু দ্যাট। রুচি ভাই, আপনি এমন একটা কোম্পানিতে কাজ করেছেন যেখানে আমরা দেখেছি যে যারা ফ্যাক্টরি ওয়ার্কার তারা এখান থেকে শিখে তারা বিশ্বের বিভিন্ন উন্নত দেশ, যাদের রেফারেন্স আমরা বিভিন্ন সময় টানি, সেখানে গিয়ে ট্রেনিং দিচ্ছে। সো তার মানে বাংলাদেশের মানুষকে এই ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আনা সম্ভব। বাংলাদেশের যে ইয়াং ক্রাউডের কথা আমরা বলছি, কর্মক্ষম জনশক্তির কথা বলছি, এরা কি এনাফ ট্রেন্ড হতে পারে নাই, এটা আসলে বলাই যেতে পারে। যদিও বিডার স্কোপের মধ্যে পড়ে না, কিন্তু নিশ্চয়ই আপনার ওই সুযোগটা হয় রেলেভেন্ট লোকজনকে জানানোর, জি। তাই না? যে ওনাদেরকেও আসলে ট্রেন্ড করা যায় কিনা আরও, সো দ্যাট আপনি ফ্যাক্টরি করলেন কিন্তু ওইটার জন্য কেপেবল মানুষ যদি আমার তৈরি না হয়, তাহলে তো একটা গ্যাপ রয়ে জি। যাবে নিশ্চয়ই। জি। সো মানে অন্যান্য মিনিস্ট্রির সাথে যখন কাজ করেন, ওইটা কাজটা নিশ্চয়ই ডিফিকাল্ট। একটু যদি এক্সপিরিয়েন্স শুনতে চাই। অবশ্যই। অ্যান্ড লুক, দ্য পারফেক্ট এক্সাম্পল ইজ মি মাইসেলফ। আমি নিজেও তো আসলে বাংলাদেশে বর্ন ব্রট আপ, বাংলাদেশের একটা কোম্পানিতে আসলে আমি এখানে জয়েন করেছেন, দেন আই মুভড অ্যাব্রড। এবং আমি যেটা ফার্স্টেই বললাম, আই ওয়াজ এইবল টু ডোন অ্যাকচুয়ালি ওয়ার্ক মাল্টিপল কান্ট্রিজে। তার মানে আই অ্যাকচুয়ালি হ্যাড আ ভেরি স্টেবল বা গুড প্যাথ আউটসাইড অ্যাজ ওয়েল। সো আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই টানি, আমার রিয়েলাইজেশন ইজ যে বাংলাদেশের যারা ইয়াং ট্যালেন্ট, আমাদের প্রোডাক্টিভিটি অ্যান্ড আওয়ার রেজিলিয়েন্স ইজ সামথিং উইচ ইজ আনপ্যারালেল। Right. মানে আমরা যেভাবে আমাদের এখানে অনেক প্রবলেম, অনেক চ্যালেঞ্জেস ফেস করে উই কিপ অন ড্রাইভিং ফর রেজাল্টস, এইরকম রেজিলিয়েন্স এবং প্রোডাক্টিভিটি ইজ ভেরি রেয়ার। আপনি যদি আসলে আমাদের রিজিয়নটাও দেখেন, সো দ্যাটস আ ভেরি ইউনিক স্ট্রেংথ দ্যাট উই হ্যাভ। আমরা কোথায় গিয়ে আসলে অবস্টেকলটা ফেস করি,
উই অ্যাকচুয়ালি ফেস দি অবস্টেকেল, আমাদের ওই কনফিডেন্স যে আসলে আমরা বাইরের একটা লোকের সাথে কম্পিট করার মতো নাকি, ওই সেলফ কনফিডেন্স বা ওই অপরচুনিটিটা আমরা পাই না। আরেকটা হচ্ছে একটা রেডিনেস থাকা লাগে যে আপনি আসলে কালচারালি বা সোশ্যালি আপনি ট্রেন নাকি টু গেট অ্যাডজাস্টেড টু দ্যাট কান্ট্রি। এটা ফ্যাক্টরি হলে ফ্যাক্টরি এনভায়রনমেন্টের সাথে ওখানকার নর্মস এটিকেট একটু ডিফারেন্ট হয় অ্যান্ড এভরিথিং। রাইট। বাট আমার মনে হয় টেকনিক্যালি উই আর দেয়ার অলমোস্ট, আমাদেরকে একটু হাতে কলমে শিখিয়ে দিলে আমরা পারবো। সো আমার কাছে এই জন্য মনে হয় যে আমাদের এখানে যখন কোনো ফ্যাক্টরি আসে ওখানে আসলে আমাদের যে স্কিল ট্রান্সফারটা হয়, ওই স্কিল ট্রান্সফারে যদি আসলে আমরা এনাফ ফোকাস করি তাহলে আসলে আমাদের ওই ওই জাম্পটা ইজ পসিবল। আমি গত 1.5 বছরে বিভিন্ন মিনিস্ট্রির সাথে কাজ করেছি। ইনফ্যাক্ট আমাদের যে বিমেট অর্গানাইজেশনটা আছে যারা বাইরে আসলে ম্যান পাওয়ার পাঠায়, ওদের সাথে আসলে আমার কাজ করার স্কোপ হয়েছে। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে সবার মধ্যে রিয়েলাইজেশনটা আসছে যে আমাদের এই যে একটা বিশাল বড় একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, এটাকে আসলে আমাদের একটা অপরচুনিটি করে দিতে পারলে দি রিটার্ন উড বি ম্যাসিভ। সো আই থিঙ্ক এভরিওয়ান ইজ নট ট্রাইং টু ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট। এটার গোল পোস্টটা আই থিঙ্ক সবার জন্য এখনো ক্লিয়ার না, এই জন্য সবাই ইজ ট্রাইং টু ফিগার আউট দ্য রাইট ওয়ে অফ গোয়িং দেয়ার। বাট আমার কাছে মনে হয় ইফ উই ক্যান সর্ট অফ হ্যাভ আ ফিউ মোর এক্সাম্পলস যেখানে আসলে দিস মডেল ওয়ার্কড of our people going abroad and we can take those case studies, which things worked for them, কোন ট্রেনিং মডিউলস গুলা, কিভাবে সোশ্যাল ট্রেনিং করা যায়, কিভাবে কালচারাল ট্রেনিং করা যায়, then I think that's going to be a very bright future for our, but this is possible. ওয়ান্ডারফুল। বিডার একটা বড় সমালোচনা আমি বলবো, সমালোচনা বলতে আমি মিন করছি এটা পজিটিভ যারা মনে করেন তারা স্ট্রং একটা থটস আছে, আবার বেশ কিছু মানুষ নেগেটিভ চিন্তা করেন। স্পেশালি বিডার শুরু থেকে বলে আসছে যে আমাদের ট্রান্সপোর্টেশন স্পেশালি পোর্ট সিস্টেমটাকে যদি আমরা ডেভেলপ না করতে পারি, এই বিদেশি কোম্পানিগুলো বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের এখানে আশানুরূপ হবে না। এবং সেই জায়গা থেকে যারা বিদেশি কোম্পানি তাদেরকে এই দায়িত্বগুলো, পোর্টের দায়িত্বগুলো দেয়া, সো দ্যাট বেটার ম্যানেজ করা যায়। আবার অল্টারনেটিভ অনেকেই সমালোচনা করছেন যে না, দেশ বোধহয় বিক্রি হয়ে গেল এবং এখন যারা কাজ করে এদের কি হবে, কর্মসংস্থান তো বিটার বাড়ানোর কথা, কমিয়ে ফেলছে কেন? সো এইটা নিয়ে একটু আপনাদের পেছনের গল্পটা শুনতে চাই, কি ঝামেলার মধ্য দিয়ে আপনারা গেলেন এন্ড ফাইনালি এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা। আচ্ছা, না ভেরি রেলিভেন্ট প্রশ্ন, এবং আমি একটু আমার দৃষ্টিকোণ থেকে জিনিসটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখেন, এবং এটা এর আগের প্রশ্নের সাথে কানেক্টেড অ্যাজ ওয়েল। তো আমি যদি বলি যে আমরা আসলে একটা রিজিওনাল ম্যানুফ্যাকচারিং হাব হতে চাই, সো রিজিওনাল ম্যানুফ্যাকচারিং হাবের একটা কোর ইনগ্রিডিয়েন্ট কি, আপনার এখানে আসলে বিভিন্ন দেশ থেকে মানুষজন এসে তার প্রোডাক্টটা বানাবে, রাইট, এনে বানিয়ে তারপর আবার তাদের দেশে বা বিভিন্ন অন্য দেশে নিয়ে যাবে। রাইট। সো এই যে আনবে আর নিবে, এটার মেইন ফালক্রামটাই কিন্তু আসলে লজিস্টিক্স। আমি যদি আরও ম্যানুফ্যাকচারিং হাবের কথা চিন্তা করি তাহলে আসলে পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আসলে আপনি যদি ওই রিজিওনাল ম্যানুফ্যাকচারিং হাব অ্যাম্বিশনটা অ্যাচিভ করতে চান, আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর উইল বি হ্যাভিং একটা আপ টু ডেট মডার্ন কম্পিটিটিভ লজিস্টিক সিস্টেম। দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, এখন লজিস্টিক সিস্টেমটা যদি আসলে দেখে আমরা এখন কোথায় আছি, দ্যাটস ইউর সেকেন্ড পয়েন্ট। আমরা আসলে যদি আপনি গ্লোবাল র্যাঙ্কিং করেন আমরা একেবারে শেষের দিকে, আমাদের পোর্ট ম্যানেজমেন্ট বলেন এভরিথিং, উইচ ইজ ফাইন, কিন্তু আমাদেরকে তো আসলে ওখান থেকে উঠতে হবে। রাইট। সো ওঠার জন্য যদি আপনি চিন্তা করে দেখেন যে আমরা এক্সিস্টিং অনেক ইনক্রিমেন্টাল চেঞ্জ করতে পারি, কিন্তু আপনি ক্রিকেট খেলায় একটা প্লেয়ার যখন লিগ থেকে ন্যাশনাল টিমে যায়, ন্যাশনাল টিমের কোয়ালিটি স্ট্যান্ডার্ডটাই কিন্তু ডিফারেন্ট অ্যান্ড এভরিথিং, রাইট? সো আপনি যদি একটা ইন্টারন্যাশনাল মানের আপনি যদি একটা পোর্ট অপারেশন করতে চান, তাহলে আসলে আপনাকে ওই যে ওয়ান্স এগেন হোয়াট গুড লুকস লাইক, এটা তো আসলে আগে আপনাকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে। সো অনেক কম টাইমে এই ইনস্টিটিউশনালাইজেশনটা করার জন্যেই কিন্তু আসলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যারা এই খেলাটাতে অলরেডি খেলে ওয়ার্ল্ডের বেস্ট, তাদেরকে দিয়ে আসলে এনে ওই ক্যাপাবিলিটিটা গ্রো করা আপনাদের মধ্যে বা আপনার এখানকার যারা আছে তাদের মধ্যে, যাতে করে দেন দে ক্যান কন্টিনিউ টু সর্ট অফ ডেভেলপ অর বিল্ড অন ইট ওভার টাইম। সেই চিন্তা থেকেই কিন্তু আসলে আমাদের এই ফরেন অপারেটরদের কাছে ফর আ শর্টার টাইম এই লিজ দেওয়ার একটা আমরা অবজেক্টিভ নিয়ে কাজ করছি অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এখানে আমি একটু ক্লিয়ার করি, আমাদের কিন্তু ওনারশিপ অফ দিস স্পোর্টস স্ট্রাকচার অ্যান্ড এভরিথিং রিমেইনস উইথ বাংলাদেশ। এটা আপনি আমাদের এখানে অনেক এক্সাম্পল আছে। মনে করেন যখন কোনো টিভি চ্যানেল
শুরু হয়, ফার্স্টেই তো আসলে একটা টিভি চ্যানেল কিভাবে চালাতে হবে, কিভাবে পাবলিকেশন করতে হবে, সবাই সবকিছু জানে না। Right. তখন ইউ হ্যাভ ফরেনার্স যারা আসলে এই সেক্টরে অনেক এক্সপেরিয়েন্সড, তাদেরকে ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম দে লার্ন, দে ডু দ্যাট স্কিল ট্রান্সফার অ্যান্ড দেন দে গো ব্যাক। আপনি যদি আসলে এখানকার সকল এমএনসিগুলো দেখেন, ফার্স্টেই কিন্তু জেনারেল ম্যানেজার বা হেড অফ ফাইন্যান্স, হেড অফ মার্কেটিংগুলা বাংলাদেশি হয় না। বাট ওভার টাইম নাও উই হ্যাভ বাংলাদেশি রিসোর্সেস হু হ্যাভ নাও বিকাম হেড অফ মার্কেটিংস, জিএমস অ্যান্ড হ্যাভ গন অ্যাব্রড। ওয়ান্স এগেন মাই এক্সাম্পল ইজ অলসো দেয়ার। সো আমার কাছে মনে হয় যে এই এক্সপেরিয়েন্সের থ্রুতে আসলে এখানে আমাদের স্কিলসে যেমন ইম্প্রুভমেন্ট হবে, উই উইল অলসো বি globally competitive, right? And over a long term, then we can run this port structures or other structures. So এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আপনার যে দ্বিতীয় অ্যাঙ্গেলটা ছিল যে এখানে কি আসলে আমাদের কর্মসংস্থান কমে যাবে নাকি, এটা একদমই কমবে না। কারণ হচ্ছে আমাদের দেশের এখানকার যে আপনার কস্ট অফ অপারেশনস বা আমাদের এখানকার ম্যান পাওয়ারের কস্টের যে একটা অ্যাডভান্টেজ আছে, এটা কখনোই আসলে আপনাকে বাইরের একটা সেম ম্যান পাওয়ারের কম্প্যারিজনে আসবেই না। সো এখানে যে কোনো ফরেন অপারেটরই আসুক না কেন, তাকে আসলে বাংলাদেশের মানুষজনকে দিয়ে রান করাতে হবে। প্রবাবলি আপনার টেকনিশিয়ান বা ম্যানেজার লেভেলে ফর আ ফিউ ডেজ কয়েকজন আসবে যারা আসলে স্কিল ট্রান্সফারটা করবে, সেটা একটা জিনিস। আর দুই নম্বর হচ্ছে আমাদের দেশের কিন্তু লেবার নিয়ে কিছু পলিসি আছে, সেই পলিসিতে দেয়ার আর ভেরি ক্লিয়ার সর্ট অফ বাইন্ডিংস। যেমন আপনার যদি 100 জন এমপ্লয়ি থাকে, আপনি 5 জনের বেশি কখনো আসলে ফরেনার রাখতেই পারবেন না কোনো একটা কোম্পানিতে। সো আমাদের পলিসি ওয়াইজও এরকম কোনো চান্স নেই যে আসলে এখানে চাকরি চলে যাবে সবার। প্লাস এখানে যদি আসলে আপনি কস্ট কম্প্যারিজনটাও দেখেন বা পিওর এফিসিয়েন্সি চিন্তা করেন, এখানে আসলে আমাদের মানুষই এটা রান করবে। অল দ্যাট উই আর ব্রিঙ্গিং ইন ইজ দ্যাট স্কিল ট্রান্সফার। ওরা বড় লিগে বা বড় দলে খেলে আসা লোক, সো ওরা আমাদেরকে শিখিয়ে দেন বেসিক্যালি উই অলসো গেট আওয়ার সেলস আপলিফটেড, টার্গেটিং দ্যাট রিজিয়নাল ম্যানুফ্যাকচারিং হাবের গোল। দ্যাটস ওয়ান্ডারফুল। আমার একটা কথা মনে পড়ছিল, আপনি যে যখন বলছিলেন যে বিদেশ থেকে একটা নতুন ইন্ডাস্ট্রি বা নতুন বিগ চেঞ্জ যখন হয়, আমরা এই এক্সপার্টদেরকে অ্যাজ কোচ নিয়ে জি। আসি। যেমন বাংলাদেশে যখন রেডিও ইন্ডাস্ট্রি 2006 স্টার্ট হলো, আমরা তো খুব একটা বুঝতাম না, মানে বাংলাদেশ বেতার একমাত্র প্রতিষ্ঠান ছিল, এফএমটা আমরা বুঝতাম না। ওই সময় কিন্তু দেশের বাইরে থেকে, আমাদের আশপাশের দেশ থেকে এক্সপার্টদেরকে নিয়ে এসে ওনারা এখানে 3-4 বছর ছিলেন, আমাদেরকে শিখিয়েছেন, অ্যান্ড দেন আমরা এটা হয়তো continue অ্যাবসলিউটলি। করেছি। আপনি যেটা বললেন, দেখেন আমরা যদি আসলে এখানে পোর্ট ম্যানেজমেন্ট থেকে 100 জন ভালো সর্ট অফ লিডার্স বা আমরা যদি এখানে আসলে কর্মী পাই, তারপর কিন্তু এরাই বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে পারবে। Absolutely. আপনাকে যেটা প্রথমে বললাম, আমাদের মতো প্রোডাক্টিভিটি কারো নেই। সো ইমাজিন 100 of our resources going to Rotterdam, going to sort of Dubai and helping them with their ports. So ওই ইকোসিস্টেমটা কিন্তু এভাবেই গ্রো হবে। অ্যাবসলিউটলি, over time. অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল থট। আমাকে একটা জিনিস বলেন ভাই, মানে আমার ধারণা যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যদি এই মুহূর্তে আমাকে বলে যে এই তোমার দেশের সবচেয়ে বড় সমস্যা কি, আমি বলবো দুর্নীতি। আমি বলবো হচ্ছে আমার এখানে গভর্নেন্সের ব্যাপারটা ঠিক নাই। Absolutely. আইন আছে, যথেষ্ট স্ট্রিক্ট আইন আছে, ল আছে, রুলস আছে, কিন্তু অ্যাপ্লিকেশনে তুমি খুঁজে পাবা না। আপনারা যখন দায়িত্ব নিলেন, এরকম একটা পরিস্থিতি, সরকারের গুরুত্বপূর্ণ একটা জায়গায় দায়িত্ব নিয়ে, তারপর এই করাপশনটা আপনাদের জন্য কি অবস্টিকেল হয়েছে নাকি সব খুব স্মুথলি হয়ে গেছে? না, ইউ আর ভেরি রাইট। সো ইনফ্যাক্ট আমরা আসলে যখন প্রথম কাজ শুরু করলাম, আমরা প্রথমেই যেটা করি, আমরা আসলে এরকম 200 থেকে 250 জন বিনিয়োগকারীর সাথে কথা বলি। বিকজ একটা হচ্ছে আমাদের ধারণার বেসিসে কাজ করা, আর অ্যাকচুয়ালি ওনাদের ফিডব্যাকটা নেওয়াটা ওয়াজ আওয়ার ফার্স্ট স্টার্টিং। লোকাল বিনিয়োগকারী, লোকাল বিনিয়োগকারী ছিল, বিদেশি বিনিয়োগকারী ছিল, অ্যাসোসিয়েশনস, এমবাসি, সবার থেকে, মানে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলে আমরা ওদের প্রবলেমগুলো নেওয়ার চেষ্টা করি। আপনি দেখবেন এই প্রবলেমগুলো কিছু মানে সবগুলো আসলে রিকারিং এবং কিছু কমন থিম আছে। সো এই থিমসগুলোকে আসলে আপনি যদি কনসলিডেট করেন, 4 থেকে 5টা আসলে প্রবলেম মেইনলি থাকে। করাপশন একটা, পলিসি ডিসকন্টিনিউটি একটা, অ্যাক্সেস টু গভর্নমেন্ট রিসোর্সেস একটা, গভর্নমেন্টের অ্যাপ্রুভাল পেতে দেরি হয়। সো এই 4-5টি আসলে ঘুরে ফিরে বাংলাদেশের জন্য রিকারিং থিমস অ্যান্ড এভরিথিং। সো এগুলোকে অবশ্যই অ্যাড্রেস করা ওয়াজ আওয়ার নেক্সট স্টেপ। যেমন করাপশন নিয়ে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমার কাছে ভাই এটার একটাই সলিউশন আছে ক্লিয়ারলি এখন মাথায়, বা আমার ছোট চিন্তা থেকে যেটা বলে যে
আপনি কখনোই করাপশনকে অ্যাড্রেস করতে পারবেন না আনলেস ইউ হ্যাভ দ্য ফুল ডেটা ইন ইয়োর হ্যান্ড বা ফুল ডিজিটাল ফুটপ্রিন্ট। এখন এই ফুল ফুটপ্রিন্ট যে কোন ডেস্ক থেকে কোন ডেস্কে যাচ্ছে, ফ্লোটা কিভাবে হচ্ছে, ব্যাক অ্যান্ড ফোরটা কিভাবে হচ্ছে, সেটা তো আসলে কখনোই আপনার ফিজিক্যালি রাখা পসিবল না। এটা একমাত্রই রাখা যাবে when this is digital footprint and everything, because you will be able to trace and track, and everything that once digital has a footprint. সো এই জন্য আসলে করাপশনের রাতারাতি অফকোর্স চেঞ্জ হওয়া পসিবল না, বাট উই গ্র্যাজুয়ালি হ্যাভ টু স্টপ paper based but manual ways of doing work. Over time we actually have to move ourselves to this entire digital way of managing things. তখন দেখবেন আসলে বাই ডিফল্ট অনেক পিলফারেজ কমে যাবে। এটাই হচ্ছে আমার পার্সোনাল বিলিফ। রচু ভাই, আমাদের আগের রেজিম যখন ক্ষমতায় আসলো তখন শুরুই করেছিল ডিজিটাল বাংলাদেশ। আমার মনে আছে তখন আমরা ইউনিভার্সিটি মাত্র পড়বো এরকম একটা সময়। সো ওনাদের ইশতেহারেই এটা ছিল যে ডিজিটাল বাংলাদেশ হবে। তারপরে তো 3G 4G এবং শেষের দিকে স্মার্ট বাংলাদেশের কথা ওনারা বলছিলেন, তার মানে আরও পরের ধাপের কথা বলছিলেন। আপনারা গিয়ে কি দেখলেন, মানে বিডা কত % ডিজিটাল ছিল? আমি এভাবে জিনিসটা বলি যে আমার রিয়েলাইজেশন ইজ যে উই হ্যাভ বিন ব্রিলিয়েন্ট ইন মেকিং স্ট্রাকচার্স। আমাদের কিন্তু ডিজিটাল স্ট্রাকচার আমরা অনেক করেছি সত্যি কথা বলে, কিন্তু দুটা জিনিস ফান্ডামেন্টালি আমাদের এই ডিজাইন আর্কিটেকচারে ছিল না, বা সামহাউ উই নেভার থট অ্যাবাউট ইট। একটা জিনিস হচ্ছে যে আমরা যখন ডিজিটালি কাজটা করছি আমরা ম্যানুয়াল লাইনটাও চালু রেখেছি। সো আপনি যখন প্যারালালি ডিজিটাল এবং ম্যানুয়াল দুটা লাইনই চালু থাকবেন তখন ইউ উইল নেভার হ্যাভ দ্য বেনিফিট অফ ইট। সো ইউ হ্যাভ টু হ্যাভ একটা মানে ফোর্সড মাইগ্রেশন, বা একটা সার্টেন পয়েন্টে গিয়ে আসলে আপনার এই ম্যানুয়াল সার্ভিসটা দিয়ে বন্ধ করতে হবে। ওই টার্ন অফটা আসলে আমরা কখনো করিনি, বা দ্যাট ওয়াজ নেভার আ পার্ট অফ দ্য প্ল্যান। এই জন্য অ্যাডপশন আসে না, বা আপনি যখন ইউজও করবেন অনলাইনে আপনি দেখবেন আপনার কাজ হচ্ছে না, বিকজ ইউ স্টিল হ্যাভ দ্যাট ম্যানুয়াল লাইন ওপেন। সো এটা একটা বড় জিনিস যে আসলে আমাদের ওই অ্যাডপশনটা আসলে স্ট্রাকচার আছে কিন্তু অ্যাডপশনটা আসলে হয়নি, বিকজ ইউ অলওয়েজ হ্যাভ আ সেকেন্ডারি ওয়ে অর আ ব্যাক চ্যানেল টু গেট ইট ডান। সো এটা একটা বড় জিনিস। আরেকটা হচ্ছে আমাদের এই ম্যাসিভ স্ট্রাকচারগুলো আসলে একটা আরেকটার সাথে কানেক্টেড না, একটা আরেকটার সাথে কথা বলে না। সো ইউ হ্যাভ ক্রিয়েটেড অ্যাকচুয়ালি মোর সাইলোস which have actually created more impediments to do work, right? So আপনার একটা অ্যাপ্রুভাল আপনি অনলাইনে করলেন, বাট ওটার অনলাইনে এন্ড হয়ে আসলে একটা সার্টেন পয়েন্টের পরে এরপর এটা আবার আরেকটা সিস্টেম। এই জন্য আসলে আমরা ওয়ান স্টপ বলি, বাট অ্যাকচুয়ালি উই হ্যাভ ক্রিয়েটেড মাল্টিপল ওয়ান স্টপস উইচ ইজ নেভার আ ওয়ান স্টপ। সো এই একটার সাথে আরেকটা কথা বলানো এবং ক্রিয়েটেড দ্য ট্রু ওয়ান স্টপ সার্ভিস, এই জিনিসটা আসলে আমাদের আর্কিটেকচারে ছিল না। সো দিস আর দ্য টু ফান্ডামেন্টাল ফ্লজ আই থিঙ্ক। আমার কাছে মনে হয়েছে যে দিস হ্যাজ টু বিকাম একটা সিঙ্গেল গেটওয়ে। আর আরেকটা হচ্ছে আমি ফার্স্টলি যেটা বললাম যে আসলে আপনাকে ম্যানুয়ালটা বা ব্যাক চ্যানেলটা বন্ধ করতে হবে, দেন ইউ উইল সি মোর ইউজেজ অফ দিস সিস্টেম। সো এই দুটো চ্যানেল। রাইট। আপনার নিশ্চয়ই এরকম হয়েছে যে ইউনিভার্সিটি যে সময় আপনি পড়তেন এটাকে সার্টিফাই করে নিয়ে আসো, অ্যাটেস্টেড করে নিয়ে আসো, রাইট? এবং আমরা নীল খেতে চলে যেতাম, র্যান্ডম একটা দোকানে কথা বলে বলতাম যে ভাই কি আছে, সিল করে দেবে। মানে আমি অবাক হইতাম যে গভর্নমেন্ট একটা কাগজ আমাকে দিচ্ছে, বলছে তুমি দেশের নাগরিক, এই হচ্ছে তোমার ন্যাশনাল আইডি কার্ড। ওইটা আবার আরেকজন কেন আমাকে ভেরিফাই করে দিবে? অ্যাবসলিউটলি। এবং দে হ্যাভ ডিফারেন্ট রেট কার্ডস অ্যাজ ওয়েল, যে আপনি এই রেট কার্ডে হলে এত তাড়াতাড়ি পাবেন, এই রেট কার্ড হলে দুদিন পরে। সো অ্যাবসলিউটলি ওইটাই আসলে এটা বন্ধ করতে হবে। এক্স্যাক্টলি। ভাইয়া, কোন এই যে এক বছরের সময় এমন কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, বা এমন কোনো অ্যাক্টিভিটি আছে কিনা যেটা আপনাকে খুব প্রাউড করে, মানে আপনি অনেকদিন পরে হয়তো এটার কথা ভাববেন যে এই ইনিশিয়েটিভটা নিয়ে এত ভালো হয়েছে? হ্যাঁ, এরকম অনেক অ্যাক্টিভিটি আছে। সো বাট আমি পার্সোনালি আসলে আমার কাছে খুবই ভালো লাগে যখন আই সি আমি যে কাজটা করছি বা আমি যে থট দিয়ে কাজটা শুরু করেছি, তখন আই হ্যাভ বিন এবল টু ট্রান্সফার দ্যাট থট টু সামওয়ান এলস উইদিন দ্য স্ট্রাকচার। কারণ আসলে আমার কাছে মনে হয় যে একটা কাজের লেগেসি তখনই থাকে যখন দিস গেটস কন্টিনিউড, বা আপনার ওই কাজটা দেখে আরও 2জন বা 3জন কাজটা শিখে। সো এই জন্য আসলে আমার কাছে আই হ্যাভ আ ভেরি ক্লিয়ার প্ল্যান অফ আসলে ওই যে কেপাবিলিটি ট্রান্সফার। সো বিডার মধ্যে অ্যাটলিস্ট এখন একটা স্ট্রাকচারালি একটা টিম তৈরি করা, যাতে আসলে ওরাও বাংলাদেশকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারে, বাংলাদেশকে নিয়ে বাইরের ইনভেস্টারের কাছে সুন্দর করে কথা বলতে পারে। এইরকম একটা টিম ক্রিয়েট করার জন্য আসলে আমরা এখন অনেক এফোর্ট, অনেক ট্রেনিং নিচ্ছি। অফকোর্স এটা একদিনে হবে না, এটা ওভার টাইম হবে, বাট আই থিঙ্ক দ্যাট ইজ পার্সোনালি আমার কাছে মনে হয়, মানে এক্সটার্নালি তো আমরা অনেক কিছু করি, এক্সটার্নাল থেকে অফকোর্স ইনভেস্টমেন্ট আসবে, সেটা সবাই ট্র্যাক করে, এবং দ্যাট ইজ সামথিং উইচ উই ডেফিনেটলি ওয়ান্ট। বাট পার্সোনালি ফর মি আই গেট
মানে মোস্ট ফুলফিলমেন্ট ওয়েন আই সি দ্যাট সামওয়ান ফ্রম উইদিন বিডা বা সামওয়ান ফ্রম দি গভর্নমেন্ট সিস্টেম ইজ অ্যাকচুয়ালি ডুইং সামথিং উইচ ইজ প্রবাবলি দে ডিডেন্ট ইভেন থিঙ্ক দে ক্যান ডু দ্যাট। সো উনারাও যে এরকম করে কথা বলতে পারে, উনারাও যে এত ভালো কাজ করতে পারে, উনারা যখন এরকম একটা সিলিং ব্রেক করা কাজ করতে পারে, দ্যাট গিভস মি প্রবাবলি দ্য মানে মোস্ট ফুলফিলমেন্ট। দ্যাটস ওয়ান্ডারফুল। আপনার মনে আছে নিশ্চয়ই, ইনফ্যাক্ট আমাদের বেশি করে মনে আছে, সেটা হচ্ছে আপনারা প্রথমে দায়িত্ব নেওয়ার পরে একটা ইনভেস্টমেন্ট সামিট করলেন জি, এবং সেখানে আশিক ভাই এমন একটা প্রেজেন্টেশন দিলেন যেটা নিয়ে জয় জয়কার পড়ে গেল। অ্যাবসলিউটলি। আমি চিন্তা করছিলাম, যেমন আমার বাবা এসে আমাকে বললেন, এই ছেলেটা তো দারুণ, এবং তুমি যেই লাইনে এখন বড় হচ্ছ ও এরকম লাইনে চাকরি করেছে। তো আমি তখন বাবাকে বলছিলাম যে বাবা, আশিক ভাই যে প্রেজেন্টেশনটা দিলেন, এরকম প্রেজেন্টেশন দেওয়ার মতো আমি যে অর্গানাইজেশনে আছি ওখানে 10 জন মানুষ আছে এবং এরকম প্রেজেন্টেশন আমরা দেখি। এইটা আমাদের কি বলবো, কালচার বলি বা প্রয়োজনের জায়গা থেকে বলি, আমরা এভাবেই তৈরি হচ্ছি। আপনার কি এখন এরকম গভর্নমেন্টের কোর যারা গভর্নমেন্ট ওয়ার্কার, তাদের মধ্যে কি এই ধরনের প্রেজেন্টেশন স্কিল দেখেন কিনা? এটা সময় লাগবে। আমি বলবো যে এখনই প্রবাবলি সবাই ওইরকম ম্যাচিওর্ড লেভেল বা ওরকম অ্যাডভান্স লেভেলে যেতে পারেনি, বাট আই সি দ্যাট দে আর অলসো থিঙ্কিং। ওনারা আসলে এখন চিন্তা করে যে একটু ডিফারেন্টলি প্রেজেন্টেশন দেওয়া যায় নাকি বা একটু ডিফারেন্টলি কীভাবে বলা যায়। বাট আমি যেটা বললাম, প্রথমেই বলেছিলাম যে দেখেন, ওই যে আপনি যেটা বললেন আমাদের কাছে, বাট আমি শিওর, আমি আশিক ভাই আমাকে একদিন বলছিলেন যে উনার কাছেও মনে হচ্ছে যে হি গেভ আ ভেরি জেনারেল প্রেজেন্টেশন, অন্যান্য প্রাইভেট সেক্টরে যেভাবে দিত অ্যান্ড এভরিথিং, বাট ওই যে রেফারেন্স পয়েন্ট, বাট হোয়াট গুড লুকস লাইক, এটা আসলে আমাদের সিস্টেমের মধ্যে ওভাবে প্রচলিত ছিল না। বাট নাও দ্যাট ইউ হ্যাভ আ রেফারেন্স পয়েন্ট, এটাই আসলে উইল বি দ্য স্নোবল ইম্প্যাক্ট। যে পরে যখন কেউ এরকম একটা বড় ফোরামে একটা প্রেজেন্টেশন দিবে, তখন দ্য বেঞ্চমার্ক ইজ দিস, তখন দ্য বেঞ্চমার্ক ইজ নট দি ওল্ড ওয়ে অফ ডুইং প্রেজেন্টেশনস, রাইট? সো আমার কাছে মনে হয় ওটাই হচ্ছে সবচাইতে বড় মার্ক দ্যাট ইউ ক্যান লিভ, যে ইউ হ্যাভ ক্রিয়েটেড আ ভেরি ডিফারেন্ট সেট অফ রেফারেন্স পয়েন্টস। সো দ্যাট ইজ আই থিঙ্ক হোয়াট নাও ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড ফর আদার। যেমন আমি বলতে পারি, গতকালকেই আমার একটা টিম মেম্বারের সাথে সো ওকে আমি একটা জায়গায় প্রেজেন্টেশন দিতে বলেছিলাম। সো ও সকালে এসে আমাকে বললো যে ভাইয়া, আমি গত 2 দিন ধরে আপনার এবং আমাদের চেয়ারম্যান স্যার যে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিয়েছে, আমি ওগুলো ইউটিউবে দেখছিলাম এবং আমি ভাবছিলাম যে আসলে আমি কি পারবো আপনাদের স্ট্যান্ডার্ডে করতে। আমি ওকে বললাম, এক্স্যাক্টলি অ্যাজ আই টোল্ড ইউ, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ comparing yourself with the right benchmark. So I think that is the change I see within the system. রশিদ ভাই দেশের বাইরেও গিয়েছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে সরকারের হয়ে। বাংলাদেশি ডায়াসপোরা যারা রয়েছেন তারা কিভাবে আপনার মানে এই নতুন বাংলাদেশকে কিভাবে দেখেন ওনারা? কারণ ওনারা তো অ্যাম্বাসেডর বলা যেতে Of পারে course. আসলে বাংলাদেশের। এবং they probably are the biggest ambassadors of বাংলাদেশ। কারণ দেখেন, আপনি বাংলাদেশকে আসলে আপনার চেনানোর তো অনেক উপায় আছে, বাট দ্য ইজিয়েস্ট অ্যান্ড দ্য মোস্ট ইফেক্টিভ ওয়েজ, আপনার যারা বাংলাদেশিরা বাইরে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কাজ করে অনেক দিন ধরে আছে, তাদের থ্রুতে আপনি যেই অ্যাওয়ারনেসটা পাবেন সেটা আসলে অন্য কোনোভাবে পাওয়া যায় না। সো ওভার দ্য লাস্ট 18 months উই হ্যাভ মেড অনেক এনআরবিস। অফকোর্স ওনাদের এক্সপেকটেশনটা অনেক হাই লেভেলের, সো এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটির অ্যাসেসমেন্ট বলবো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম। বাট ইন জেনারেল আই ফাউন্ড 2 things। একটা হচ্ছে যে আই ফাইন্ড দেয়ার টু বি একটা হোপ এগেইন রিজেনারেটেড, ওকে না কিছু করা পসিবল, কিছু চেঞ্জেস করা পসিবল। সো আই ফিল দেয়ার ইজ দিস রিভাইভাল অফ না, বাংলাদেশকে নিয়ে কিছু করা যেতে পারে। সো দ্যাট ইজ সামথিং উইচ ইজ মানে very nice and very good to have, as it always feels much more empowering when you know that you have this group who is cheering for you from the sideline. So এই একটা জিনিস আমি সবসময় ফিল করেছি। আরেকটা জিনিস আমি বলবো যে আই ফাউন্ড দিস মানে কনস্ট্যান্ট urge or drive from the NRBs and their willingness to contribute। মানে যতবারই আমার এনআরবিদের সাথে দেখা হয়, সবাই এসে বলে যে ভাই, আই ওয়ান্ট টু ডু সামথিং। কীভাবে করবো বলেন, মানে কোন চ্যানেলে করলে এটা হবে, কিভাবে করতে পারি। সো দিস ড্রাইভ ইজ সামথিং উইচ ইজ মানে হিউজলি এনকারেজিং। আমি প্রথমেই যেটা বললাম, আমার কাছে মনে হয় যে বাইরে যখন সবাই যায় তখন আসলে ওদের দেশের প্রতি টানটা প্রবলি আরও বেড়ে যায়, অ্যান্ড ইউ অলওয়েজ লুক ফর দিস অপরচুনিটিস টু কন্ট্রিবিউট। সো আই ফাইন্ড দ্যাট মানে বিগ আর্ট ফ্রম অল এনআরবিস দ্যাট আই মেট। সো আমি এই চান্সে একটু সবাইকে থ্যাংক ইউ বলি যে দ্য সাপোর্ট দ্যাট দে হ্যাভ গিভেন আস থ্রু ডিফারেন্ট টাইপস অফ এনকারেজমেন্ট। যখনই আমরা বাইরে গিয়েছি, ওরা সব কিছু ছেড়ে অনেক দূর থেকে আমাদের সাথে দেখা করতেও আসে মাঝে মাঝে। এই সাপোর্ট এবং এই হোপ ইজ সামথিং উইচ উই উইল অলওয়েজ বি থ্যাঙ্কফুল ফর। ওয়ান্ডারফুল। রশিদ ভাই, ব্যক্তিগতভাবে আপনি বাংলাদেশকে নিয়ে কী স্বপ্ন দেখেন? বাংলাদেশকে কোথায় দেখলে আপনার কাছে মনে হবে যে
মানে আমাদের সবারই তো আসলে লাইফ টাইমের একটা লিমিটেশন আছে, একটা সময় পর্যন্ত আমরা বাঁচবো। আপনি কোন জায়গায় দেখে যেতে চান এই দেশটাকে? দেখেন, আমাদের সবারই তো স্বপ্ন অনেক, বাংলাদেশকে নিয়েও আমাদের সবারই স্বপ্ন অনেক। আমার কাছে মনে হয় যে আসলে আমাদের যে পোটেনশিয়াল, আমাদের যে অপরচুনিটি, উই হ্যাভ আন্ডার পারফর্মড। We should have been probably a few notches up versus where we are now. So we have severely underperformed. But I am also convinced that we still have time to catch up. এবং এই জন্য আমি সবসময় এটা বলি যে সো বাংলাদেশ ইজ সর্ট অফ অ্যাট দিস ইনফ্লেকশন পয়েন্ট, একটা রাস্তার মাথায়। সো অ্যান্ড ইফ উই প্লে আওয়ার কার্ডস রাইট, এটা আমাদের স্টক মার্কেটের ভাষায় বলে ইটস আ ব্লু চিপ ইনভেস্টমেন্ট। সো দেয়ার ইজ অ্যান অপরচুনিটি যে আগামী 15-20 বছরে দেয়ার উড বি আ ফিউ অফ দিস markets which basically have their breakthrough moment. So we probably can potentially be one of those markets, and the next 1 decade or 2 decade could be our breakthrough. So I genuinely am a firm believer of that, and I will be the happiest if we probably can realize our potential to the max. আমাদের যেগুলো বলো, আমাদের অনেক ফ্যাক্টরস আছে, ইনগ্রেডিয়েন্টস আছে, we just need to perform to the fullest of our potential. এটাই আমার এক্সপেকটেশন, and then I think we will probably fulfill all those predictions. আমাদের কিন্তু অনেক predictions আছে যে আমরা 9th largest economy হব, we will be a more than $1 trillion economy, and all of this. Once again, those are outputs. Right. I want to more focus on our journey and getting the inputs right. I think we can achieve all of them and beyond. আপনি সিঙ্গাপুরকে যদি চিন্তা করেন, 1960 সালে তোরা ভাবেন যে আজকে এই জায়গাতে আসবেন, Absolutely. but if you targeted that, probably you would have underperformed. So I think we need to focus more on the process. The outcomes will take care of itself. ওয়ান্ডারফুল। নাহিন ভাই, আমি প্রশ্নটা একটু এভাবে করতে চাইতেছিলাম যে ধরেন আপনি বাংলাদেশকে যেই স্বপ্নের জায়গায় চিন্তা করছেন, এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব যাদের বয়স এখন 18 থেকে 30, 32, 35, এই মানুষগুলো যদি ওই রাইট ট্র্যাকটায় থাকে। এবং মোস্টলি এই মানুষগুলাই জীবন দিয়ে, কারো চোখ দিয়ে, কারো শরীরের অন্যান্য অর্গ্যান স্যাক্রিফাইস করে আজকের বাংলাদেশের এরকম একটা জায়গায় নিয়ে আসছে যেখানে আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি। এই জেনারেশনটার জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা যে তারা কিভাবে তৈরি হওয়া উচিত এই নতুন বাংলাদেশে নিজেদেরকে রেলেভেন্ট করতে এবং নিজেরা যেন কন্ট্রিবিউট করতে পারে? না, অ্যাবসোলুটলি। আমি বলবো যে আসলে আমি যে আজকে এখানে সেভাবে কথা বলছি, এইটার পিছেও তো পুরো ক্রেডিটটি আসলে তাদের। I see a lot of hope and a lot of encouragement with our younger generation. আমি যেটা বললাম যে আমাদের মতো এরকম demographic dividend and in such bulk number, this is so rare. আপনি যদি আজকের ওয়ার্ল্ড দেখেন, ইউ লুক এট অল কান্ট্রিজ, মানে আমাদের অ্যাভারেজ এজ হচ্ছে 26, এটা আপনার চায়নার তুলনায় 14 বছর কম, জাপানের তুলনায় 24 বছর কম, ভিয়েতনামের তুলনায় 7-8 বছর কম, মানে অ্যান্ড অ্যাট দিস বাল্ক নাম্বার প্রায় 10 কোটির বেশি, অ্যান্ড এভরি সিঙ্গেল ইয়ার উই আর অ্যাডিং 2 মিলিয়ন টু দিস মানে ইউথ ফোর্স। মানে এটা ইট ইজ গোয়িং টু গিভ আস a head start, I think, for the next 10-15 years at least, if not even more. So we have such a good base. আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, which is why I feel so encouraged হচ্ছে আমাদের এই ইয়াং জেনারেশন নাও, বিকজ অফ দিস গ্লোবাল কানেক্টিভিটি বলেন, they actually have seen what that good looks like. So ওদের কিন্তু ডিমান্ড ইজ they want to be a Tokyo, or they want to be a Seoul, or they want to be a top-notch European country. So আমাদের ওই যে মিডিওক্রিটি নিয়ে হ্যাপি থাকা, সেইটা থেকে বের হতে হবে। সো ইউ নিড টু অলওয়েজ আস্ক কোয়েশ্চেন্স, ইজ ইট গুড এনাফ, আর উই ডুইং আওয়ার অ্যাবসলিউট বেস্ট, ইজ দ্যাট অল, আমাদেরকে এখানে আর কিছু করার নাই। সো দ্যাট অ্যাপেটাইট ফর not being just happy with mediocrity and always trying to push for the best, I can see that is the new demand from our generation or this young people এর এত বড় মানে this big youth force থেকে, and I want them to continue that. সেকেন্ড, আমার কাছে মনে হয় আরেকটা জিনিস যেটা করা উচিত, আমাদের চ্যালেঞ্জেস অনেক, সব দেশেই চ্যালেঞ্জেস আছে, আপনার নো কান্ট্রি ইজ বিয়ন্ড এনি চ্যালেঞ্জেস, নো পার্সন ইজ বিয়ন্ড চ্যালেঞ্জেস, but we always have to have this problem solving ability. So the question should be about how do we solve that, not about কি challenges আছে. So if we can have that problem solving aptitude and that attitude, then I think it will give us that third element, which is you never know what your ceiling is or where your ceiling is. এই যে একটা boundary of আমি এটা হতে পারলেই খুশি, I think we should stop
having that glass ceiling. And if I মানে আমাদের এখানকার যারা ইয়াং জেনারেশন আছে, if they can stop thinking about that glass ceiling and they just want to maximize their potential, I am very confident that we have a very bright future. That probably would be all that I would ask from the generation, that stop being mediocre, ask for the best of it, have more problem solving skills, and just go for the stars. That probably is my suggestion. থ্যাংক ইউ ভাইয়া, মানে আমি নিজে ইন্সপায়ার্ড, আমার নিজের কাজে লাগবে আজকের এই পুরো শোটা। আই এম শিওর আপনারও ভালো লেগেছে আমাদের সাথে কথা বলতে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। Nana, thanks to you and to your entire team for calling me. And as I said, let it be a starting point for Bangladesh. থ্যাংক ইউ, ফিঙ্গার্স you. ক্রস। Thank you.